এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করল কাদের সিদ্দিকী। নির্বাচন প্রত্যাখ্যান করে সরকারকে দিলেন বেশ কিছু হুঁশিয়ারি। আবার উত্তাল শাহবাগ এলাকা। ওসমান হাদির বিচার নিয়ে এবার সরাসরি বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার একের পর এক এনসিপি নেতাদের পদত্যাগের হিড়িক, রাজনৈতিক মহলে নানান প্রতিক্রিয়া। একমাত্র নিরাপদ বিএনপির হাতেই দেশ, এখন দেশ চালাতে পারবে শুধু বিএনপি, এমন বিস্ফোরক মন্তব্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। অবশেষে ভারতে ধরা পড়ল ওসমান হাদির দুই হত্যাকারী। দুই আসামিকে দেশে ফেরত দেবে বললেন ডিএমপি। অবশেষে জল্পনা কল্পনার পর এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন ডাক্তার তাসনিম জারা, দিলেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার বার্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি এমন দাবি করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি করতে পারেনি, বরং বিগত সরকারের আমলের তুলনায় বর্তমানে দেশ আরও খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এখনও অনেককে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হচ্ছে। এই অবস্থায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। সাধারণ মানুষের মধ্যেও তেমন কোনো উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা আগেই বলেছিলাম, নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা গেলে আমরা নির্বাচনে অংশ নেব, কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরা মনে করছি এই নির্বাচন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু করা সম্ভব হবে না। যেসব জায়গা থেকে অস্ত্র খোয়া গেছে সেগুলো এখনও উদ্ধার করা হয়নি। প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ধরনের নিরাপত্তাহীন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করা যায়? আমাদের ধারণা অনুযায়ী এই নির্বাচন সুষ্ঠু হবে না। একটি নির্বাচনের জন্য যে মাঠ ও প্রস্তুতির প্রয়োজন, সে ধরনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। এই কারণেই আমরা নির্বাচনের বাইরে থাকতে চাই। কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, গত 24শে ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবীর কাদের সিদ্দিকী দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে বেশ পরিচিত। তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে টাঙ্গাইল 8, সখীপুর, বাসাইল আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে প্রথমবার এমপি নির্বাচিত হন। এর আগে তিনি 1996 সালে আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন। এরপর 2008 ও 2024 সালে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। 2018 সালের বিতর্কিত নির্বাচনে কাদের সিদ্দিকীর মেয়ে কুনি সিদ্দিকী বিএনপি জোট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করা হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার 28 ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। আজকের সভায় নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা ছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায়
মামলা বিচার কার্যক্রমের অগ্রগতি, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিষয়ে দলগুলোকে সচেতন থাকা, অপারেশন ডেভিল হান্ট, ভোল্টেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা পর্যালোচনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এর প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতকারীদের শনাক্তকরণের জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসম্মুখে প্রকাশ সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি জানান, মামলা চলাকালীন এ যাবৎ 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 6 জন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং 4 জন সাক্ষ্য 164 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7 জানুয়ারি 2026 মামলার চার্জশিট দেওয়া সম্ভব বলে আশা করছি। আমি সবাইকে এ বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পেছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। ইতোমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই কাজে ব্যাঘাত ঘটাতে ফ্যাসিস্টের দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেজন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তরুণদের নিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের মিছিলে এবার নাম লেখালেন দলটির আরেকজন শীর্ষ নেতা তাসনুভা জাবিন। দলটির আরেক শীর্ষ নারী নেতা ডক্টর তাসনিম জারার পদত্যাগের উত্তাপ শেষ হতে না হতেই জাবিন শুধু দল থেকে নয়, সেই সঙ্গে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন তিনি। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন এসব ঘোষণা দেন। একই সঙ্গে কী কারণে এমন সিদ্ধান্ত সে সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, অবিশ্বাস আর অনাস্থার কারণেই তিনি এনসিপি ছাড়ছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, অনুদান হিসেবে সব টাকা তিনি পর্যায়ক্রমে শোধ করে দেবেন। নিচে তাসনুভা জাবিনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আপনারা অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এই পর্যন্ত আনা হয়েছে। এটা আদর্শের চেয়েও অনেক বড়, সেটা হলো বিশ্বাস। মাত্র কিছুদিন আগে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়েছে। 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না, এমন সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে। বিষয়টা ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে, যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আমরা অবশ্য এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করার কোনো ইচ্ছা নেই আমার। পুরো অগোছালো করে চোখের পলকে ডিসউইন করে দিয়েছে। বিভিন্ন পত্রিকা নানান খবর প্রকাশিত হচ্ছে আমি মনোনয়ন হারানোর ভয়ে জোটের বিরোধিতা করছি। আমি কিছুদিন আগেও লিখেছিলাম, আমার আসনে নেগোসিয়েশন হলে আমি নির্বাচন করব না, যত কঠিন প্রতিপক্ষ হোক আমি ফাইট দেব। দিল না। তাদের গোষ্ঠীর ভাইরা তাদের পক্ষে দিস্তায় দিস্তায় লিখে ভরায় ফেলছে কেন আর কিভাবে এই জোট। কিন্তু কোনো জেনারেল ইসি মিটিংয়ের সিদ্ধান্ত এরকম ছিল না। জোট হলে বাকি আসনের প্রার্থীকে বসে যেতে হবে, আবার বাকি আসনগুলোতে জামায়াতের হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে। জামায়াতের সঙ্গে চরমনাই পীরের 70টা আসনে সমঝোতা হচ্ছে, আর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেয়া দলের মাত্র 30টা আসন।
গণ অধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালীর ৩ গলাচিপা দশমিনা আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না। শনিবার রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কি পেলাম কিংবা আমার দল কটি আসন পেল এগুলো আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। তাই এখানে কোনো ভাগ বাটোয়ারা বা চাওয়া পাওয়ার প্রশ্ন নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। এ সময়ে আসনটি থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিপলু খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের মনের ব্যথা বুঝি। দুঃসময়ে আপনার দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তবে বিএনপি আগামী দিনের রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থে এখানে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছে। আমি যদি এই আসন থেকে নির্বাচিত হই তাহলে আপনারা যেভাবে আগে দলের জন্য কাজ করেছেন সেভাবেই এমপির কার্যক্রমেও সম্পৃক্ত থাকবেন। কারণ আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, সবাইকে সঙ্গে নিয়েই এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে চাই। তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান আমাকে ঢাকার কোনো একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম, আল্লাহ তাআলা কিছু মানুষকে অন্য মানুষের উপকার করার সুযোগ দেন। আমি আমার চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই, তাই আমি ওই অঞ্চল থেকেই নির্বাচন করতে চাই। অন্তত একবার পটুয়াখালী ৩ আসন থেকে এমপি হয়ে মানুষের হক আদায় করতে চাই। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পটুয়াখালী ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরেই এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় হামলাকারী 2 সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও 1 জন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এই ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেয়া হবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে। আগামী 7 জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে বলেও জানান তিনি। গত 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, রাহুল দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর রাত 9:45 তিনি ইন্তেকাল করেন। এই ঘটনায় গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা চেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। তবে হাদি মৃত্যুর পর গত 20 ডিসেম্বর আদালতের আদেশে মামলায় দণ্ডবিধির 302 ধারা হত্যা সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।
কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ৯ আসনের এমপি প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তাসনিম জারা বলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওতেই আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করার। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না করার সিদ্ধান্ত নিয়েছি। নিজের ওয়াদা রক্ষার কথা উল্লেখ করে এনসিপির এই নেত্রী বলেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই তো এই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে আমি অংশগ্রহণ করব। জনগণের ওপর ভরসার কথা জানিয়ে তিনি বলেন, একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। পোস্টের শেষে তিনি স্বতন্ত্র সংসদ প্রার্থী হওয়া শর্ত উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা ৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র এক দিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে।